আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি খুব ভালো আছি। আজকে আলোচনা করব মুরগির রানীক্ষেত বিষয়টি নিয়ে। রানীক্ষেত একটা খুবই জটিল ও কঠিন রোগ। রা মুরগির কিছু বড়, বড় রোগের মধ্যে রানীক্ষেত একটা অন্যতম রোগ। তাই আজকে বিস্তারিত আলোচনা করব রানীক্ষেতের লক্ষণ ও রানীক্ষেতে রোগটা কিভাবে ছড়িয়ে থাকে। এসব বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে পুরো দেখার অনুরোধ রইল। কারণ টেনে দেখলে মুরগির এইটা বুঝতে পারবেন না। এই রোগটা খুবই জটিল ও খুবই গুরুত্বপূর্ণ হইতে যাইতেছে, তাই আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো রানীক্ষেতে প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে রানীক্ষেতের লক্ষণ। রানীক্ষেতের লক্ষণগুলো কিরকম হয়ে থাকে সেটা নিয়ে আজকে প্রথম আলোচনাটা করব। তারপর আলোচনাটা করব হচ্ছে কি এটা কিভাবে ছড়ায়। তো লক্ষণ হচ্ছে রানীক্ষেতে তিনটা ভাবে বিভক্ত করা হয়, শ্বাসতন্ত্র, পরিপাকতন্ত্র এবং স্নায়ুতন্ত্র। তো পরিপাকতন্ত্রের কারণে মুরগি সাদা এবং সবুজ বর্ণের পায়খানা করে এবং সাদা এবং সবুজ দুইটা মিশ্রণ পায়খানা করতে পারে। স্নায়ুতন্ত্রের কারণে হাঁস মুরগির ঘাড় বাঁকা হয়ে নিচের দিকে চলে যেতে পারে এবং কি মুরগির নিচে নিচে ফ্লোরে মাথা এবং পিঠ ঠেকিয়ে বসে থাকতে পারে। এই মুরগির সুপিষ্টকাল 3 থেকে 6 দিন হতে পারে। রানীক্ষেতের ফলে মুরগি 100% মারা যেতে পারে। শ্বাসনালী এবং খাদ্যনালী মিলনস্থলে অবশ হয়ে যেতে পারে, যার কারণে মুরগির খাবার খাওয়া কমিয়ে দেবে এবং শ্বাসকষ্ট দেখা দিবে, যার কারণে হা করে শ্বাস নিবে, অনেক দ্রুত শ্বাস নিবে। মুরগির মুখ দিয়ে লালা পড়তে পারে, হাঁস মুরগির মুখ দিয়ে লালা পড়তে পারে এবং মাথা চোখের আশপাশ ফুলে যেতে পারে এবং কি পানি জমাট দেখা যেতে পারে। মুরগিগুলো যদি ময়নাতদন্ত করা হয় তাহলে দেখা যাবে খাদ্যনালীর ভিতরে খাদ্যনালীটা কাটার পরে দেখা যাবে ভিতরে খাদ্যনালীর মধ্যে রক্ত জমাট বাঁধা আছে এবং কি নারী বুড়ির ভিতরে দেখা যাবে কেটলে দেখা যাবে ভিতরে রক্ত জমাট বা রক্তর আবরণ দেখা যাইতেছে। তো এইসব হচ্ছে কিছু মুরগির লক্ষণ। আরো কিছু বেশ লক্ষণ হয়ে মুরগিগুলোর পা অবশ হয়ে যাবে, পায়ে কোনো শক্তি করবে না, খাবার পানি কম খাবে, ডিম কম খেতে পারে, মুরগি ডিম দেওয়া বন্ধ করে দিতে পারে, আর গড় গড় করে শ্বাস নিবে এবং কি হা করে শ্বাস নিবে। এসব হচ্ছে বেশ কিছু লক্ষণ। আরও কিছু লক্ষণ আছে যেগুলা বিস্তারিত বলতে পারতেছি না। এখন আমরা আলোচনা করব হচ্ছে এই মুরগিগুলা কিভাবে ছড়ায় আর এটা কোথা থেকে দেখা দিতে পারে। প্রথমত হচ্ছে মুরগিগুলা ঠান্ডা বা এসব থেকে দেখা দিতে পারে এবং কি এই মুরগিগুলা আক্রান্ত মুরগি যেখানে সেখানে ফেলে রাখার কারণে সেখান থেকে বাতাসের মাধ্যমে ছড়াইতে পারে বা চিল, পাখি, শকুন, কুকুর, শিয়াল ইত্যাদির মাধ্যমে ছড়াইতে পারে। আক্রান্ত মুরগি যেখানে সেখানে ফেলে রাখার কারণে বেশিরভাগ ছড়ায় এবং কি আক্রান্ত মুরগি যেখানে সেখানে ফেলে না রাখে এটা মাটি চাপা দিতে হবে এবং খামারে কোনো মুরগি বা হাঁসকে যদি আক্রান্ত হয় সেটা আলাদা করে চিকিৎসা দিতে হবে এবং খামারে যে কাজ করে তার জুতা এবং পোশাক থেকে ছড়াইতে পারে, পশু পাখি ইত্যাদির মাধ্যমে ছড়াইতে পারে এবং এই মুরগির মৃত্যুর হার 100% পর্যন্ত হতে পারে। রানীক্ষেতের মৃত্যুর হার 100% হতে পারে। এই সুপিষ্টকাল 3 থেকে 6 দিন হতে পারে। এক খামার থেকে অন্য খামারের দূরত্ব মিনিমাম 300 মিটার হতে হবে। যার আক্রান্ত মুরগির এক খামার থেকে অন্য খামারে কাজ করার পরে যাওয়া যাবে না। আপনার যদি একাধিক খামার থাকে তাহলে অবশ্যই এক একজন এক এক কাজ করতে হবে এবং বাহিরের কোনো লোক আনাগোনা করতে দেওয়া যাবে না এবং এই রানীক্ষেত রোগটি বাতাসের মাধ্যমে ছড়াইতে পারে। তো খুব জটিল ও কঠিন রোগ হচ্ছে রানীক্ষেত, তাই এই বিষয়গুলো খুব সাবধানে থাকা লাগবে। এখন হচ্ছে এসব থেকে বাঁচার জন্য সবচেয়ে বেশি কাজগুলো করবেন মুরগির ঠান্ডা বিষয়টা খুবই সিরিয়াসভাবে দেখবেন, কারণ ঠান্ডা থেকে রানীক্ষেত ছড়ানোর সম্ভাবনা থাকে। প্রতি সপ্তাহে একবার খামারের আশেপাশে জীবাণুনাশক ওষুধ দিয়ে স্প্রে করে দিতে হবে যাতে কোনো সমস্যা না থাকে এবং কি আক্রান্ত মুরগি অবশ্যই আক্রান্ত হওয়ার পরে এই খামার থেকে আলাদা করে দিতে হবে যেন অন্য কোনো মুরগির মাধ্যমে ছড়াইতে না পারে।
তো অন্য কোনো মুরগিকে ছড়ানোর আগে থেকে ট্রিটমেন্ট করতে হবে এবং মুরগিগুলোকে প্রতি মাসে একবার করে ভ্যাকসিন করতে হবে। রানীক্ষেতের আমরা প্রতি মাসে একবার করে ভ্যাকসিন করে থাকি। সেই ভ্যাকসিনগুলোর মাধ্যমে অন্যতম হচ্ছে MF5:13। এই ভ্যাকসিনটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী হয়ে থাকে। এই ভ্যাকসিনটা যদি আপনার 1000 মুরগি থাকে তাহলে 2000 ডোজ করবেন, এবং কি যদি আপনার 2000 থাকে তাহলে 4000 ডোজ থাকবেন, 500 থাকলে 1000 ডোজ করবেন। আমরা এভাবে করে থাকি, এবং সাথে যদি আপনি দুধ দিয়ে ডোজটা করেন তাহলে 100% কার্যকারিতা এবং টাইটারটা উঠবে আশা করতেছি। এবং এটা মিশ্রণ করার জন্য পানি কতটুকু দিবেন, ধরেন আপনার যদি 1000 মুরগি আছে, তখন আপনার সকালবেলা পানি প্রয়োজন পড়ে 180 লিটার বা 120 লিটার সকালবেলা পানি দিয়ে থাকেন, 180 লিটার বা 200 লিটার দিয়ে থাকেন। এর থেকে এক্ষেত্রে আপনি পানি দিবেন হচ্ছে গিয়া 50 লিটারের মধ্যে পানি দিয়ে গুলবেন। এখন আপনি বলতে পারেন যে 50 লিটার পানি দিয়ে যদি আমি প্রত্যেকটা পাইপের মধ্যে দিই তাহলে ফুল পাইপের মধ্যে পানি যাবে না। তো এক্ষেত্রে কাজ করবেন কি, আপনি ওষুধটা গুলানোর পরে যে কোনো একটা পাত্রের মাধ্যমে দিয়ে পানি দিবেন, তখন ওই পাত্রটা হাতে নিয়ে এভাবে টান দিয়ে যাবেন, যেভাবে খাবার দেন সেভাবে আস্তে আস্তে দিয়ে যাবেন। একটা করে ফুটা বা এক দুইবার করে খাবে, সামনে খালি একটু একটু দিয়ে যাবেন, এক দুবার খাবে, এতে 100% কার্যকারিতা থাকবে। এটা হচ্ছে ভ্যাকসিন দেওয়ার নিয়ম, এবং কি প্রতি মাসে একবার করে ভ্যাকসিন দিতেই হবে। রানীক্ষেতের প্রতি মাসে একবার ভ্যাকসিন আমরা দেওয়া খুবই জরুরি মনে করি, আর নয়তো রানীক্ষেতে দৌড়ে গেলে আসলে ভ্যাকসিন দেওয়া থাকলে টাইটারটা খুব সুন্দর থাকলে মুরগির রানীক্ষেত থেকে ফেরানো খুবই সহজ, আর নয়তো ফেরানো সম্ভব হয় না। এই রানীক্ষেতের কোনো স্থায়ী চিকিৎসা নেই, এই রানীক্ষেতের কোনো চিকিৎসা হয় না, যার কারণে আমরা ভ্যাকসিনটার উপরে নির্ভরশীল হয়ে থাকি। তারপরেও যদি আপনার খামারে রানীক্ষেতে আক্রান্ত করে তাহলে দ্রুত ভেটেরিনারি ডাক্তারের সাথে পরামর্শ করেন এবং ডাক্তারের ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করেন। এটার আমরা কোনো স্থায়ী চিকিৎসা দিতে পারবো না, অবশ্যই ভেটেরিনারি ডাক্তারের প্রয়োজন, কারণ এই রোগের কোনো স্থায়ী চিকিৎসা না থাকার কারণে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, যার কারণে এটার বিভিন্ন চিকিৎসা দেখা দেয়, যেমন করে এটা ভিটামিন এর প্রবলেম দেখা দেয়, ডি প্রবলেম দেখা দেয়, এবং আরও অন্য অন্য প্রবলেম দেখা দেয়, ক্যালসিয়ামের প্রবলেম দেখা দেয়। এসব আসলে এক একটার এক এক চিকিৎসা দেওয়া লাগে, যার কারণে রানীক্ষেতে নির্দিষ্ট চিকিৎসা না থাকার কারণে এক এক প্রবলেম দেখার কারণে এক এক চিকিৎসা দেওয়া লাগে। যদি আপনার খামারে রানীক্ষেতে আক্রান্ত করেই ফেলে, 1-2টা মুরগিকে আক্রান্ত করার যদি কখনো করে ফেলে তাহলে দ্রুত সাবধান হয়ে যাবেন, মুরগিগুলো আলাদা করে অনেক দূরত্ব নিয়ে যাবেন, যাতে ওটার বাতাসটাও এখানে না লাগে। যদি সম্ভব হয় মুরগিটাকে জবাই করে মাটি চাপা দিয়ে দেবেন, কারণ ওই মুরগিটা যেখানে থাকবে ওখান থেকে বাতাসের মাধ্যমে ছড়াইতে পারে। তাই উত্তম কাজ হচ্ছে জবাই করে মাটি চাপা দেওয়া বা মুরগিগুলো বিক্রি করে দেওয়া। আর যদি আপনার দেশি মুরগি বা হাঁসে হয়ে থাকে তাহলে অবশ্যই দ্রুত যে আক্রান্ত ছাড়া যে মুরগিগুলো আছে ওগুলো বিক্রি করে দেওয়া উত্তম, কারণ একবার যেহেতু খামারে ঢুকে গেলে তাহলে এই মুরগিগুলো ফেরানো খুবই টাফ হয়ে পড়ে, মুরগিগুলো ফেরানো সম্ভব হয় না। তো এই ছিল আজকের ভিডিওটি আশা করতেছি আপনাদের খুবই উপকারে আসবে। ভিডিওটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম, আক্রান্ত কিভাবে ছড়ায় এবং কি মুরগিগুলোর লক্ষণ কি কি দেখা দেয় সেগুলো বিস্তারিত আজকে আলোচনা করলাম। আশা করতেছি আপনাদের খুবই উপকারে আসবে, খুব গুরুত্বপূর্ণ ভিডিও এটি। তো আজকের ভিডিওটি এই ছিল, আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কে কোথায় থেকে দেখছেন, কোন জেলা থেকে দেখছেন, আর আপনাদের কি কি সমস্যা আছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে, কমেন্টে খুব যদি আপনাদের কোনো উপকার আসতে পারি তার জন্য বেশি বেশি কমেন্ট করবেন, আপনাদের কি সমস্যা সেটা জানানোর চেষ্টা করবেন, আমার কোনো ভুল থাকলে সেটা ধরিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও পেতে কোনো সমস্যা না হয়। এই ছিল আজকের মতো ভিডিও, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।